দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আজ আমাদের মাঝে উপস্থিত যিনি রয়েছেন, তার পথ চলাটা শুরু হয়েছিল মডেলিং দিয়ে, কিন্তু এখন তিনি তার অভিনয় দিয়ে আমাদের সবার হৃদয় জয় করে নিয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি গোলাম কিবরিয়া তানভীরকে, আমাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী। আর আপনারা যদি তার সঙ্গে কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করলেই তার সাথে কথা বলতে পারবেন। কেমন আছেন? I'm good. আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুব এক্সাইটেড, কারণ অনেকগুলো কাজ করছেন আপনি, অনেক কাজ নিয়ে কথা হবে। তো আপনার কাছেই জানতে চাইছি যে এই সময়ে কি নিয়ে অনেক বেশি ব্যস্ততা? এই সময়ে তো মডেলিং এর পাশাপাশি অভিনয়টাই বেশি করা হয় আমার এখন। সো নাটক করছি, টেলিভিশনের জন্য বেশ কিছু সিরিয়াল চলছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটিটিতে কাজ করছি এবং সিনেমারও কাজ করছি। বাহ, আমরা জানি যে সম্প্রতি মুক্তির অপেক্ষায় রয়েছে আপনার একটি ওয়েব ফিল্মটি সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা, এটা আমার ফার্স্ট কন্টেন্ট চরকির জন্য। সো আমি অনেক এক্সাইটেড। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লাভ নামের একটা 11টা সিনেমা হওয়ার কথা ছিল। আচ্ছা, ওয়েব ফিল্ম। সো এটা মোস্তফা সরফর ফারুকি ভাই ওনার সুপারভিশনেই হচ্ছে। সো ওয়ান অফ দ্য ডিরেক্টর ইজ রেজাউল ভাই। তো রেজাউল ভাই হচ্ছে এর আগে ইন্টার্নশিপ নামে একটা সিরিজ করেছিলেন। তো দিস ইজ হিজ ফার্স্ট ফিল্ম। সো এটাতে আই এম প্লেইং আ ভাইটাল রোল এবং খুবই ওমেন সেন্ট্রিক একটা গল্প। এবং আমার মনে হয় যে ইটস আ লাভ স্টোরি বাট ইন আ ভেরি স্যাটায়ার ওয়ে। সো দর্শক পছন্দ করবে আই বিলিভ, এবং নতুন কিছু পাবে একদম। মানে আ বাঞ্চ অফ ইয়াং এনার্জেটিক আর্টিস্ট আমরা আছি। আমি আছি, কারিনা কাইসার কন্টেন্ট ক্রিয়েটার আছে, দিঘি আছে, আমাদের সাথে তানভীর হুরায়া, শাওন, আমরা 5 জন আছি। এবং আমার মনে হয় যে সামনে ওয়েডিং সিজন আসছে। সো এখানে অনেক কালারফুল ভাইব্রেন্ট ওয়েডিং সং থাকবে অ্যান্ড একটা কালারফুল ফান লাভিং একটা স্টোরি আমরা বুঝতেই পারছি আর্টিস্টদের নাম শুনে যে খুব এক্সাইটিং কিছু একটা হতে যাচ্ছে। এবং আমি ওখানে ফটোগ্রাফার ক্যারেক্টার প্লে করছি, যে সিটির ওয়ান অফ দ্য হট হ্যান্ডসাম একটা ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার। তো সাধারণত বিয়েতে যা হয় আর কি, যে ফটোগ্রাফাররা বেশি বিজি থাকে সুন্দরীদের ছবি তুলতে। সো আইল বি লাইক, আমাকে দেখা যাবে সেখানে কি সুন্দরীরাও ডিস্টার্ব করতে ব্যস্ত থাকে কিনা ওইটা দেখতে হলে ডেফিনেটলি চোখ রাখুন চরকিতে। লেটস সি, এই মাসে রিলিজ পাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, কিছুটা সাসপেন্স রেখে দিয়েছেন। সো আমার মনে হয় যে দর্শকরা দেখলেই বুঝতে পারবে। আর ধারাবাহিক নিয়ে একটু কথা বলতে চাই। আমি জানি যে খুব বড় বড় দুটো ধারাবাহিক এখন আপনি করছেন এবং ধারাবাহিক নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তার মধ্যে আমাদের এটিএন বাংলায় একটি ধারাবাহিকে আপনি কাজ করছেন, স্মৃতির আলপনা কি শিরোনামে, যেটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সো কিভাবে যুক্ত হওয়া হলো স্মৃতির আলপনার সাথে এবং কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমে আমি ডিরেক্টরের কথা বলি। মুরাদ পারভেজ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, তো আমার সাথে ওনার আসলে সম্পর্ক বা জানা পরিচয় এগুলো অনেক দীর্ঘদিনের, বাট কাজ করে খুব ভালো লাগছে। ইজ আ গুড মেকার। সেকেন্ডলি, এটা 800 পর্ব পার হয়ে গেছে। এটার জন্য আমি কংগ্রাচুলেশনস জানাই টু দ্য এন্টায়ার টিম এন্ড এটিএন বাংলা, যে এত বড় একটা সিরিজ আসলে সাধারণত হয় না। ছোট ছোট সিরিজ করে থাকে, সিরিয়াল করে থাকে। সো সেই জায়গা থেকে এটিএন বাংলার জন্য এবং তার দর্শকদের জন্য এটা একটা গুড। যে এবং সেই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি, এই সিরিয়ালটিতে সম্ভবত এত আর্টিস্টদের ইনভলভমেন্ট শুরু থেকে এই পর্যন্ত আমার মনে হয় যে খুব কম সিরিয়ালে অ্যাকচুয়ালি এত আর্টিস্টদের ইনভলভমেন্ট থাকে। খুবই স্বাভাবিক, কারণ এত লম্বা একটা সিরিজ, তাহলে অনেকগুলো আর্টিস্ট। এবং আমার মনে হয় যে একটা সিরিজ জনপ্রিয় না হলে কিন্তু এত দূর টেনে নেওয়া যায় না। সো গল্প, মেকিং সবকিছু মিলে আসলে ইট ইজ দেয়ার। আর লাস্টলি যেটা আপনি বললেন কিভাবে আমার সম্পৃক্ততা এই সিরিজের সাথে, সেটা যদি বলবো যে চেয়ারম্যান স্যার আমাকে অফিসে ডেকেছেন, ডেকে আমার সাথে কথা বলেছেন এন্ড উনি বলেছেন তো আমি চাই তুমি করো, এই ক্যারেক্টারটা করো। জি, এবং ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আরেকটা কথা বলতে চাই যে এই সিরিয়ালটাতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের সম্পৃক্ততা অনেক বেশি, এবং তিনি কিন্তু এতই পছন্দ করেন এবং এত কেয়ারফুলি উনি আসলে ক্যারেক্টারগুলো চুজ করেন। এই জন্যই বোধহয় আসলে এই সিরিয়ালটা বা এই ধারাবাহিকটা এত দর্শকপ্রিয়তা পেয়েছে। সো সেই সাথে আমরা একটু জানতে চাই রঙ্গনার কথাও। আমরা জানি যে আপনি এটাতে রয়েছেন এবং আমাদের দেশের ঢালিউড ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল খ্যাত শাবনূরের অনেক দিন পরে এটা প্রথম চলচ্চিত্র এবং সেখানে আপনি কাজ করছেন। এটার সাথে কিভাবে যুক্ত হওয়া হলো?
ওয়েল অ্যাকচুয়ালি আমি বলবো 2024 ইটস বিন ভেরি কাইন্ড টু মি। অনেক ভালো ভালো প্রজেক্ট আমার কাছে এসেছে, আই এম ডুইং ইট। সো ঠিক সেভাবেই আসলে রঙ্গনা আসা, আমার কোনো ক্লু ছিল না যে রঙ্গনা আমার কাছে আসবে, একদম লাস্ট মিনিট আমি জানতে পেরেছি এবং আই ওয়াজ ভেরি এক্সাইটেড, স্টিল আই এম। শাবনূর আপুর সাথে উনি দেশের বাইরে চলে যাওয়ার আগে ওনার সাথে আমার 2-1বার দেখা করার সুযোগ হয়েছিল, বাট এভাবে স্ক্রিন শেয়ার করব এটা বুঝিনি। অভিজ্ঞতা একটু জানবো আমরা। অভিজ্ঞতা বলতে শি ইজ ভেরি মানে সুইট হার্টেড, মানে ওনার সাথে কাজ করলে মনে হয় না যে উনি এত বড় মাপের একজন স্টার। হ্যাঁ, মনে হয় যে একদম মানে বড় বোন, একটা গার্ডিয়ানের মতো অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফ্রেন্ডের মতো। মানে ওনার সাথে কাজ করতে অনেক ইজি ফিল হয় এবং উনিও খুব মানে আনন্দ নিয়ে কাজ করতে পছন্দ করে। মুড ভালো না থাকলে না এখন করব না, হ্যাঁ ওনাকে টেনে সেটেও আনতে হয়েছে যে আপু চলেন শেষ করি তারপরে ফান করব। সো শি ইজ ভেরি ফান লাভিং এট সেট। সিনিয়রদের থেকে আসলে এগুলোই শেখার আছে আমাদের। সো আই এম ভেরি ব্লেসড, কাজটা করছি। আই এম ডুইং আ ভেরি ভাইটাল রোল দেয়ার। আমাদের বাবু ভাই আছেন এখানে, নাটকের আরও অনেক সিনিয়র আর্টিস্টরাও আছেন আমার সাথে। শাবনূর আপু হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার করছেন ওখানে, শি উইল বি প্লেইং আ ডিফারেন্ট ক্যারেক্টার। মানে আমরা আসলে এখন ইন্ডিয়াতে যে টাইপের ফিল্ম দেখি ক্যারেক্টার সেন্ট্রিক, ক্যারেক্টার বেসড, ওরকম একটা কিছু নিয়ে আসলে আপু আসতে চেয়েছিল এবং আমাদের ডিরেক্টর যদি আসলে ঠিকঠাক মতো পুল করতে পারে আমি খুবই আশাবাদী। এবং যেহেতু আপনি চলচ্চিত্রে কাজ করতে পারছেন এবং একদমই তার সাথে কাজ করার আপনার সুযোগ হয়েছে, প্রথম যখন দাঁড়ান স্ক্রিনের সামনে বা যখন তার সাথে দেখা হয় কাজ করার ক্ষেত্রে, নার্ভাস ছিলেন কিনা? না একদমই না, নার্ভাস ছিলেন না? একদমই না। মানে আমার হয়েছে কি, আমি ছোটবেলা থেকে ধরেন আমি ওনাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, আমি মৌসুমী আপুর সাথে বিজ্ঞাপন করেছি একদম মানে ওনার কো আর্টিস্ট হিসেবে, মডেল হিসেবে। আমার পূর্ণিমার সাথে কাজ করা হয়েছে, বিদ্যাসিনা মিমের সাথে কাজ করা হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি ফিল্মের লোকজনের সাথে সামহাউ দি আদার হয়তো বা আমি কাছে যাওয়ার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। আমার তো 18 বছরের ক্যারিয়ার, সো দেখা গেছে যে সবাই ফ্যামিলির মতো। সো আই ট্রিট দেম অ্যাজ দ্যাট এবং তারাও আমাকে আসলে তাদের ঘরেরই মনে করে, সেই কমফোর্টেবলটা আপনাকে ফিল করে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে কোনো সিনিয়র আর্টিস্ট আসলে কমফোর্টেবল করে নিবি। ইফ আই ওয়াজ শাই অর আই ওয়াজ শেকি, এটা আসলে ওনারা খুব কমফোর্টেবলি বুঝে কমফোর্টেবল করে নেয়। এক্স্যাক্টলি, এই জন্যই কিন্তু তারা আসলে যারা নতুন কাজ করেন তাদের আদর্শ হিসেবে তাদেরকে সবসময় ধরা হয় যে দেখো তাদেরকে দেখো। এক্স্যাক্টলি দ্যাট। আচ্ছা, যেহেতু 18 বছরের কথা বললেন, 18 বছরের ক্যারিয়ারের শুরুটা একটু জানতে চাই, কিভাবে সম্পৃক্ততা ছিল? পরিবারের কেউ সম্পৃক্ত ছিল কিনা? না, আমার পরিবারে আমি প্রথম মিডিয়াতে কাজ করা শুরু করি। যদি অ্যাক্টর না হতাম তাহলে হয়তো বা ক্রিকেটার হতাম। আচ্ছা, আমি আমার প্যাশন যেটা ছিল, আই হ্যাভ গন উইথ দ্যাট অ্যান্ড এই তো আমার মনে হয় না যে টেকেন আ ব্যাড ডিসিশন। না অবশ্যই আছি, এখনো কাজ করছি। আমার আম্মু ফ্যাশন ডিজাইনার ছিলেন, তো উনি যখন ফটোশ্যুট করতেন ওনার প্রোডাক্টগুলোর, মানে আমাদের ফ্যাশন হাউস ছিল আম্মুর। সো সেখানে আমি যেহেতু একটু ছোট বয়সে লম্বা হয়ে গেছি, তো মাঝে মাঝে পাঞ্জাবি ফটোগুলো আমার পড়তে হতো আর আপনাকে মডেল হতে হতো। আমি মডেলিং করতাম। তারপরে ওই সুবাদে দেখা গেল যে বিভিন্ন ফ্যাশন শো হতো প্রথম আলো বা এরকম পত্রিকাগুলোর, চিটং বেসড, সেগুলোতে পার্টিসিপেশন করার একটা সুযোগ আসলো, করলাম। এই করতে করতে আসলে মানে আমি কখনো ক্যামেরা শাই ফিল করিনি। যে আপনি একটু আগে বললেন না, যে আমার কাছে মনে হয়েছে যে আমি ছোট থেকে দেখেছি, তো আমার কাছে ক্যামেরা খুব, আই এম ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি। সো ওইটা কখনো মানে কাজ করেনি। সো দিস ইজ হাউ ইট স্টার্টেড। আর যদি প্রফেশনালি বলি, আমি বিজ্ঞাপন দিয়ে শুরু করি, মডেলিং দিয়ে শুরু করি। মোস্তফা সরওয়ার ফারুকী ভাই ইজ মাই বস, যদি ওই অর্থে বলি। আমি চিটংয়ে থাকতে আমি ছবি দিয়ে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, শাহবাগে। আমি তখন মানে তখন শুনেছিলাম যে ওনারা আড্ডা দেয় শাহবাগে। আচ্ছা, তো আমি তখন কিছুই চিনতাম না। আমি ঢাকা শহরে স্টেশনে নেমে আমি প্রথমে শাহবাগ খুঁজে শাহবাগ যাই, খুঁজতে না পাইনি। তারপরে একটা দোকানে, সম্ভবত সিডির দোকান, ওখানে আমি 4টা না 5টা ছবি দিয়ে আসি। হ্যাঁ, এই আশায় যে আমাকে হয়তোবা কেউ ডাকবে।
ঠিক আছে, সিডির দোকানে বা এরকম বইয়ের দোকানে, আমি একদম ঠিক মনে পড়ছে না, একটা দোকানে স্পেসিফিক দোকানে দিয়ে আসি। তা উইদিন 1 or 2 উইক আমাকে আদনাল রাজীব উনি ফোন দেন, উনি তখন ফারুকী ভাইয়ের সাথেই কাজ করতেন, অ্যাসিস্ট করতেন, তখন ফোন দিয়ে আমাকে বলেন যে আপনি এরকম বাংলা লিঙ্কের একটা কাজ আপনি করবেন নাকি? আমি বলছি হ্যাঁ অবশ্যই করবো, না মানে আবার কি, আমি আসতেছি। সো আমি চলে আসি ঢাকায়, এসে কাজ করি, আবার যাই। সো এভাবে স্টার্টেড আর কি। বাহ, ভেরি ইন্টারেস্টিং। তো এরপরেই কাজগুলো করা হলো। তো ফ্যামিলির থেকে সাপোর্ট ছাড়া কখনো কোনো মানে আটকানো বা বন্ধ করা যেমন হয় অ্যাকচুয়ালি আমাদের টিপিক্যাল ফ্যামিলিগুলোতে? না, যেটা হয় কি যে ওই সময় তো আমি যখন শুরু করি তখন তো প্রফেশনালি নেওয়ার সুযোগটা খুবই কম ছিল। যারা অভিনয় করতো তারাও কিন্তু সেকেন্ড প্রফেশনে ছিলেন। আমি যদি বিটিভি কে ধরি, এবং বাবা মা খুব বেশি আতঙ্কিত হতেন যদি শুনতেন যে না মিডিয়াতে কাজ করতে চায়। মানে ওইটা আসলে প্রফেশনালি এখন যেভাবে নেওয়া যায় তখন কিন্তু ওভাবে ছিল না। আর তখন যারাই অভিনয় করতেন তখন দেখা যেত কেউ ব্যাংকে চাকরি করছেন, কেউ হয়তো টিচারই করছেন, হ্যাঁ, সামওয়্যার অর আনাদার হয়তো বা আরেকটা প্রফেশন তাদের আছে, হ্যাঁ, শখে অভিনয় করছে। বাট তারপরে তো ধরেন মডেলিং এর একটা চল আসে, নোবেল ভাইরা কাজ, নোবেল ভাইরাও কিন্তু পাশাপাশি কিছু না কিছু করতেন বা করছেন। আমরা হচ্ছে প্রথম ব্যাচ, আমার কাছে মনে হয় যে নিশো, অপূর্ব, ইমন, নীরব, যে আমরা আসলে একটা ট্রানজ্যাকশন আমাদের হয়েছে যে আমরা এটাকে প্রফেশনালি নিতে পেরেছি, এটা মিডিয়া ট্রানজ্যাকশন। সো উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ যারা আসলে একদম থরো হয়তো বা প্রফেশনালি এটাকে নিয়েছে, এন্ড স্টিল ডুইং ইট। আচ্ছা, পরিবার থেকে তাহলে কোনো বাধা না আসেনি? না, আমার আব্বু আম্মুর কথা ছিল যে তুমি পড়াশোনা করো, তুমি ভালো পড়াশোনা করলে ইউ ক্যান ফিট এনিওয়্যার। বাহ। সো যেহেতু প্রথম চলচ্চিত্রে কাজ করছেন এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো অসাধারণ একটি প্রোডাকশন, তো এখন অ্যাকচুয়ালি আমাদের যে সময়টা আমরা পার করছি বা এখন ইন্ডাস্ট্রির যে অবস্থা সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এখন চলচ্চিত্রের জন্য পারফেক্ট টাইম, বা চলচ্চিত্রে আপনি নিজেকে ইনভলভ করতে চাচ্ছেন, বা দর্শকের ফিডব্যাকটা কেমন আসবে বলে আপনার মনে হয়? দেখেন, সিনেমার একটা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ এসছে। আমি খারাপ দিকগুলো যেগুলো আছে ওগুলো একটু ছোট করেও যদি বলি, যে ধরেন হল কমে গেছে, হলের সংখ্যা খুবই কম, তারপরে ধরেন ডিস্ট্রিবিউশনে কিছু ঝামেলা আছে, এগুলো তো আমরা শুনে আসছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন ডিজিটালাইজ যখন হয়েছে আস্তে আস্তে, তার সাথে সাথে ধরেন অনলাইন রাইটস সেল করার অপশন হয়েছে, টেলিভিশন রাইটস সেল করার অপশন হয়েছে, হ্যাঁ, তারপর ধরেন আমরা ওভারসিজ যাচ্ছি, হ্যাঁ, আমরা বাংলা সিনেমা নিয়ে ইন্টারন্যাশনালি কাজ করছি, তারপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু বাংলা সিনেমা এখন রিলিজ দেওয়ার অপশনস ক্রিয়েট হয়েছে। সো এখন অপশনস, ভালো দিকগুলো কিন্তু বেশি। সো ভালো দিকগুলো যখন বেশি হয় তখন কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। এবং আমার কাছে মনে হয় যে সেন্সরশিপও চেঞ্জ হয়ে এখন সার্টিফিকেশনে আসছে। সো সংস্কার আসলে প্রতিনিয়তই হচ্ছে, আস্তে আস্তে একটা জায়গায় তৈরি হবে। আমি একটু আমার ইন্টারভিউতে সাকিব ভাইয়ের নামটাও মেনশন করতে চাই, যেটা দেখেন উনার যে দর্শকগুলো আছে ওদের একটা টেস্ট ছিল। এখন সাকিব ভাই যখন বড় বাজেটের বড় ভালো নির্মাতাদের কাজ করছে, ভালো ব্যানারের কাজ করছে, তখন কিন্তু ডিফারেন্ট টাইপের গল্প দিতে পারছে, ইন্টারন্যাশনাল লেভেলে ভেরিয়েশন আসছে, ইন্টারন্যাশনাল লেভেলের টেস্ট আমরা দিতে পারছি। সো দর্শকের রুচিও কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। সেটা আমাদের জন্য, আমরা যারা ছোট আছি, আমরা যারা সহযোদ্ধা আছি সাকিব ভাইয়ের, আমাদের জন্য কিন্তু একটু ইজি হয়ে যায় এবং ইন্সপায়ারিংও ডেফিনেটলি, এটা তো সব সময়। আচ্ছা, যেহেতু আপনি পার্শ্ববর্তী দেশের কথা বললেন, আমরা পার্শ্ববর্তী দেশের সাথেই সবসময় তুলনা করে থাকি। আমরা কিন্তু দেখেছি তাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, যে কারণে হয়তো বা তাদের ভ্যারাইটিস অনেক বেশি থাকে, সুযোগ অনেক বেশি থাকে। তো আপনার কাছে কি মনে হয় যে তাদের সাথে তাল মিলিয়ে আমরা কতটুকুন চলতে পারছি, বা আমাদের আর কোথায় কোথায় অ্যাকচুয়ালি কারেকশন দরকার রয়েছে? ওয়েল, ওদের ইন্ডাস্ট্রি বড় বলতে ওদের দেশটা বড়, ওদের কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি। তা আমাদের কিন্তু একটা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা, রাইট? সো আমাদের জন্য অনেক ইজিয়ার আমাদের ল্যাকিংসগুলোকে আসলে মানে ঠিক করার, হ্যাঁ। সো ওই জায়গা থেকে আমাদের জনসংখ্যাও কিন্তু প্রচুর। সো আমরা যদি একটা বড় সংখ্যক দর্শককে যদি হলমুখী করতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম হল রিলিজ আছে, ওটিটি রিলিজ আছে, টেলিভিশন রিলিজ আছে, আর অনেকগুলো প্ল্যাটফর্মে কিন্তু আমরা দিতে পারছি। সো একটা ইনভেস্টর বা প্রোডাকশন হাউসের জন্য এটা কিন্তু
খুবই আশীর্বাদ স্বরূপ, যে আমাদের আসলে জনসংখ্যাটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে। আমাদের শুধু কন্টেন্টের দিকে জোর দিতে হবে এবং মেকিং কন্টেন্ট, গল্প যেটা আসলে দর্শক জনপ্রিয়তা পাবে, দ্যাটস ইট। দর্শক কি চাইছে সেটার উপর বেস করে। ওটিটি প্ল্যাটফর্মের কথা আপনি বলছিলেন, আমরা জানি যে প্যান্ডেমিকের মধ্যে কিন্তু আমরা নতুন অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি। প্যান্ডেমিক আমাদের যেমন অনেক কিছু নিয়ে গেছে, তেমন কিছু জিনিসের সাথে পরিচয় করিয়েছে। তার মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম ওয়ান অফ দি। সো ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে এর আগে আমরা পরিচিত ছিলাম, আবারও আমাদের পার্শ্ববর্তী দেশের যে প্ল্যাটফর্মগুলো সেগুলোর মাধ্যমে। সো ওটিটি প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে কতটুকু চেঞ্জ এনেছে? ওয়েল, এটা আমি বলবো যে ইটস আ লার্নিং প্রসেস ফর দ্য অডিয়েন্স। এখনও পরিচিত হচ্ছে। ডেফিনেটলি আরও বেশি ওটিটি বা প্রোডাকশন হাউসগুলো আসা উচিত। আমাদের দেশে বড় প্রোডাকশন ওটিটি হাউস বলি বা ওটিটি যদি বলি, প্ল্যাটফর্ম যদি বলি, খুবই কম। আরও লাগবে গল্প বলার জন্য আসলে। এবং এখন পর্যন্ত ইউটিউব কিন্তু বিগ রোল প্লে করে যাচ্ছে। সো টাকা খরচ করে যে কন্টেন্ট দেখবে সেটার এক্সপিরিয়েন্স কি হয়, সেটার জন্য আসলে দর্শকদেরকে আরও মানে যারা ওটিটি নির্মাতা আছেন বা আমরা যারা কাজ করছি বা প্ল্যাটফর্মের ওনার যারা আছে, তাদেরকে আরেকটু কাজ করতে হবে যাতে ওটিটি মুখী আমরা করতে পারি দর্শকদের। এক্স্যাক্টলি। বাট অ্যাট দ্য সেম টাইম বাজেট যেহেতু বেড়েছে, হ্যাঁ, ধরেন শুরুতে দেখলো না, তো পরবর্তীতে তো কন্টেন্টগুলো ইউটিউবে কোনো না কোনো সময় দেখতে পারছে। সো যখন টেস্টটা বুঝতে পারছে যে না আসলে এই মেকারের কাজ এখানে যাচ্ছে, আমি যাব, এই আর্টিস্টের কাজ বা একটা হাইপ তৈরি হয় না একটা প্রজেক্টের, সো আমি আসলে চরকিতে ঢুকে দেখবো বা হইচইতে ঢুকে দেখবো, দর্শককে ইন্টারেস্টেড করাটা। ওই জিনিসটা যদি আমরা করতে পারি যে না, ওটিটি কন্টেন্ট মানে সিম্পল নাটক না, ইটস আ ফিল্ম, এটা একটা বড় বাজেটে বড় পরিসরে করা একটা কন্টেন্ট। সো ওইটা যখন দর্শক বুঝে যাবে, তখন আই বিলিভ দর্শক ইউটিউবের মতো ওটিটি প্ল্যাটফর্মটা দর্শকদের কাছে আসলে জনপ্রিয় হয়ে উঠবে এবং তারা আরো বেশি এটার সাথে এঙ্গেজ হবে। আচ্ছা, তো যেহেতু 18 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, মডেলিং করা হয়েছে, অনেক নাটকে কাজ করা হয়েছে, সিনেমাতেও কাজ করছেন এবং ওয়েব ফিল্মে তো এখন করাই হচ্ছে। সো একজন আর্টিস্ট হিসেবে নিজেকে ফিট রাখতে কি করেন? ডেফিনেটলি আমি আমার ডায়েটটা মেনটেন করি। ডায়েটটা মেনটেন বলতে কি ধরনের ডায়েট? কারণ বাঙালি তো আসলে ভোজন রসিক, আমরা ভাত, আমি কার্বোহাইড্রেট খাই না বললে ভুল হবে, বাট আমি যেদিন একটু বেশি খাই সেদিন একটু বেশি এক্সারসাইজ করি। ঠিক আছে, আমি জিমে যাই, আই ট্রাই টু হ্যাভ আ মেনটেইনড বডি, নট আ very muscular physique, but I want to have a very lean and thin body structure. এটাই মেনটেন করছি। চিনি, কোক, এই টাইপের প্রোডাক্টগুলোকে একদমই লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি। একদমই মাঝে সাঝেও খাওয়া হয় না? না, মাঝে সাঝে বলতে 1 মাস 2 মাসে একবার হয়তোবা, বাট আমি রেগুলার বেসিসে খাই না। আর যদি খাই তাহলে ওই যে আমি ওইটা বার্ন আউট করার মাথায় খুব কাজ করে যে আচ্ছা বেশি খেয়ে ফেলেছি কাচ্চি বিরিয়ানি বা এরকম কিছু, তো ওকে ফাইন, 1 ঘন্টা বেশি বা আধা ঘন্টা বেশি। আচ্ছা, সো ওভাবে ম্যানেজ করি। ইটস ভেরি হার্ড আমাদের আসলে শুটিং এর মানে এত ব্যস্ত থাকেন আপনারা, সবকিছু মিলে আসলে ফুড হ্যাবিটটাকে মেনটেন করা, বাট ওইটা অভ্যাসের মতো। আসলে আপনি যখন এখান থেকে মানে স্ট্রংলি অ্যাভয়েড করবেন অনেক কিছু, সো প্রোগ্রাম করা থাকলে তখন এটা ইজিয়ার। আচ্ছা, আমার মনে হয় যে এমনিতে আমরা যারা শোবিজে কাজ করছি তাদের জন্য না, এখন সবাই কিন্তু ইন্টারনেটের কারণে বা বিভিন্নভাবে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি, আমরা জানছি যে আমাদের আসলে কোন টাইপের ডায়েট মেনটেন করা উচিত, কিভাবে চলা উচিত। সো সবাই এখন মোটামুটি সচেতন, এটাই আর কি, এবং সবারই সচেতন থাকা উচিত নিজের প্রতি, অবশ্যই, স্পেশালি যারা ক্যামেরার সামনে আসে। সো পরিবার নিয়েও একটু জানতে চাই, পরিবারকে সময় কিভাবে দেয়া হয় বা দেয়া হয় কিনা, এবং অ্যাকচুয়ালি এই যে কাজ করছেন অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, পরিবারের সাপোর্ট আপনাকে কিভাবে আপনার এনার্জি বুস্ট করে? ফ্যামিলি তো সব সময় ধরেন বলে না যে মেইন স্পিরিট। হ্যাঁ, ফ্যামিলি যদি না থাকে, আসলে মানসিকভাবে আপনি স্টেবল যদি না থাকেন, হোয়াট এভার ইট ইজ, ভালো খারাপ সব সময় তো আসলে ফ্যামিলিকে সাথেই
মানে রাখতে হয় বা থাকে। সো দে আর দ্য মেইন পাওয়ার আর কি, পাওয়ার জেনারেটিং সোর্স। তারাই হচ্ছে যে কি বলবো মানে মরাল বুস্টার। সো তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসায় কাজ করছি, তাদের জন্যই কাজ করছি বেসিক্যালি, দে নো ইট। আর আমি হ্যাঁ এখন রিসেন্টলি তো ধরেন আমি আগের মতো বেশি কাজ করি না। সো আই কিপ মাই টাইম ফর মাই সেলফ, ফর মাই ওই যে আমি জিম প্রতিদিন যাওয়ার চেষ্টা করি। সকাল যদি আমি শুটিং না থাকে তাহলে সকালে, আর না হলে ধরেন শুটিং থাকলে সকালে, না হলে ধরেন সন্ধ্যার পর। আর বই পড়ি, সিনেমা দেখি, ফ্যামিলিকে নিয়ে টাইম দেওয়া হয় প্রচুর, আবার কাজের সময় কাজও করি। মানে আই হ্যাভ আ ব্যালেন্স লাইফ নাও। ব্যালেন্স লাইফ মেইনটেইন করাটাই অ্যাকচুয়ালি অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছুর ব্যালেন্স রাখাটা। এটা হয়ে যায়, এবং হয় কি যে আমাকেও তো এইভাবে দেখছে এতগুলো বছর ধরে, সো তারাও ব্যালেন্স করা শিখে গেছে। এক্স্যাক্টলি, মানে সবাই সবার সাথে কোপ আপ করার যে বিষয়টা সেটা। আচ্ছা, আপনি কি মর্নিং পারসন না নাইট পারসন? আমি খুব রাত জাগি। আচ্ছা, খুব রাত জাগি আমি। আমার বই পড়া বলেন বা আমার সিনেমা দেখা বলেন, আই সি আ লট অফ ডকুমেন্টারি, প্রচুর ডকুমেন্টারি দেখি। এই যে আমি গতকালকে দেখছিলাম যে 9 জন একসাথে আত্মহত্যা করেছে এরকম একটা কন্টেন্ট নিয়ে একটা সিনেমা বানাবে। আচ্ছা, ভিকি, আমি এই কন্টেন্ট কিন্তু 4 বছর আগে দেখে ফেলেছি, আমার দেখা ডকুমেন্টেশন আকারে দেখেছি, কিন্তু ওরা ডকুমেন্টেশনও খুব ফিকশনাল করে। আমার ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আমার দেখা হয়েছে, ওটিটিতে। সো আমার তখনই মনে হচ্ছিল যে এটা নিয়ে একটা গল্প করা যায়, ওটিটির জন্য করা যায়। ঠিকই, কিন্তু কেউ না কেউ পিক করেছে, হ্যাঁ, এবং এটা রিয়েল একটা স্টোরি, কিন্তু ইন্ডিয়াতে হয়েছে, এটা রিয়েল একটা স্টোরি। সো সেটা নিয়ে এখন এখানে বানানো হচ্ছে। আমি যদি ভুল না করি তাহলে ওটিটি প্ল্যাটফর্মে যাবে সেটা, এবং তার নাম বোধহয় আদম চক্র বা এমন কিছু একটা। আমি মনে হয় না ভিকি বানাচ্ছে। হ্যাঁ, আদম চক্র, আচ্ছা, ভিকি জাহেদের। সো এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। মানে আমরা ইন্টারন্যাশনালি এখন আসলে যতটা নিজেদেরকে অ্যাক্সেসটা পাচ্ছি, ততই আসলে গল্পগুলো আসলে আমরা নিজেদের মতো করে দেখানোর সুযোগ পাচ্ছি। হ্যাঁ, এরকম আমাদের দেশেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে, একই ফ্যামিলির একসাথে রেল লাইনে জীবন দিয়েছেন। সো এরকম এটার মজাটা কি জানেন, মানে নিশ্চয়ই কোনো কারণে তো, সাইকোলজিক্যাল কারণে তো ঘটেছে। অবশ্যই সাইকো থ্রিলার টাইপের যে ঘটনাগুলো বা গল্পগুলো, সেগুলো এখন কিন্তু আমরা আমাদের ওটিটি ট্রেন্ডিং এ আছে, ওটিটি দর্শকগুলো খুব পছন্দ করে। সো ডিফারেন্ট টাইপের কাজ হচ্ছে। সো আমি যেটা বললাম যে আমার ম্যাক্সিমাম টাইম আসলে যায় আমি স্ক্রিনিং এ, আমি প্রচুর দেখি, আই লাভ টু ওয়াচ। এবং সে সাথে বইও পড়েন আপনি। এমন কোনো ক্যারেক্টার বা চরিত্র রয়েছে যেটা আপনি প্লে করতে চান বা আপনার মাথায় রয়েছে যে এই চরিত্রটা যদি করতে পারতাম তাহলে শিল্পী হিসেবে যে স্যাটিসফ্যাকশনটা সেটা আসতো? প্রচুর চরিত্র আছে, মানে আমি মনে করি প্রতিদিন যদি আমি নিজেকে ডিফারেন্ট ভাবে দেখতে পারতাম। আই লাভ টু এক্সপিরিয়েন্স এভরি সিঙ্গেল সর্ট অফ ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড, যা আছে। মানে আমি জানি না কতটুকু পারবো, আমি কতটুকু বাঁচতে পারবো, বাট আমার স্বপ্ন যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার করি। মানে প্রতিদিন যা করছি তা করতে তো আসলে একই রকম যেন না হয়, হ্যাঁ, ভালো লাগবে না। সো আমি ট্রাই করি, চেষ্টা করি আর কি। এরকম গল্প পেতে হয় অবশ্যই। ওরকম গল্প আসলে যখন ডিরেক্টররা ভাববে তখনই আসলে সম্ভব। আচ্ছা, তো যেহেতু প্রচুর ডকুমেন্টারি দেখা হয়, বিদেশের বাইরের কাজগুলো দেখা হয়, মোটামুটি অনেক সেই দিক থেকে আপনি আপডেটেড। সো এমন কোনো ক্যারেক্টার বা এমন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যাদেরকে দেখে আপনি অনেক ইন্সপায়ার্ড হন বা তাদের সাথে কাজ করার ইচ্ছে হয় যে কখনো যদি করতে পারতাম? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইজ তো ধরেন বাইরের কাজ দেখি, সো এটা আমি জানি না কতটুকু সম্ভব, বাট যদি হয় দেন আই উইল বি ভেরি লাকি। আমরা তো এখন পৌঁছে যাচ্ছি, মানে আই উইল বি ভেরি লাকি। তো যদি সম্ভব হয়, বললাম কতদিনে হবে তো আমি জানি না, বাট হ্যাঁ, আমি একটা ডিরেক্টরের নাম বলতে চাই, ওর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, তো আমরা প্রজেক্টটা শেষ করতে পারিনি। ওর নাম হচ্ছে রায়হান রাফি। আমার কাছে মনে হয় যে ও
যতগুলো কন্টেন্ট নিয়ে আসছে আমি ওকে বাহবা দিচ্ছি আসলে কন্টেন্টের জন্য। ইজ আ গুড মেকার, আমরা সবাই জানি, পরীক্ষিত। সো ওইটা নিয়ে বলবো না। আমার কাছে মনে হয় যে ও যেসব কন্টেন্ট নিয়ে আসে বা যেভাবে সে গল্প বলতে চায়, ওইটা একটা গড গিফটেড ব্যাপার এবং খুব ডিফারেন্ট, ইউনিক। হ্যাঁ, এবং গড গিফটেড ব্যাপার, এবং সে পালস বুঝে। ইভেন আমি ওর গল্প বলার ফ্যান। সো আনলাকিলি আমাদের একটা প্রজেক্ট হচ্ছিল, ওটা নামটা বলি, সমস্যা নেই, স্বপ্নবাজি। সো ওই স্বপ্নবাজি মুভিটা সামহাও করোনার সময় স্টপ হয়ে যায়। সো আমরা আর ওটাকে করতে পারি না। আমি কিছুদিন শুটিংও করেছিলাম, মাহিয়ার আমি, বাট আনফর্চুনেটলি হয়নি। ওইটাও কিন্তু একটা, ইট হ্যাজ আ ডিফারেন্ট স্টোরি। মানে এটা পুরো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ছিল, ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে ছিল। ওখানে ড্রাগস, মার্ডার অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার। সো আমার মনে হয় যে ওই রাফি বা রাফির মতো ডিরেক্টর যারা আছে, নিপুণ ভাই আছে, এরকম আছে কিন্তু কিছু নাম, আমি হয়তো অনেকের নাম মিস আউট করছি, আই এম ভেরি সরি। বাট এরা যতদিন ভাববে সুন্দর সুন্দর কন্টেন্ট বা ডিফারেন্ট কন্টেন্ট আসবে, ডিফারেন্ট কন্টেন্ট আসলে ডিফারেন্ট ক্যারেক্টার্সগুলো আসলে প্লে করার সুযোগ হবে আমাদের। অবশ্যই, মানে যত ভেরিয়েশন আসবে, যত নতুনত্ব আসবে, এবং যত আমরা স্ট্যান্ডার্ড কাজগুলো দিতে পারবো, তত আর্টিস্টদের কিন্তু, যেটা আপনি বললেন যে আমার মনে হয় প্রতিদিন আপনি বললেন না যে ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে ইচ্ছে করছে কিনা। সো ডিফারেন্ট স্টোরি যদি ভাবে তাহলে ডিফারেন্ট ক্যারেক্টার্স বের হবে। অবশ্যই, ডিফারেন্ট ক্যারেক্টার নিয়েই তো স্টোরি। রাইট। সো ওইটাই আর কি, সেই চিন্তাটাই বা সেই ক্ষুধাটাই রয়েছে। আমাদের দেশে এখন এত ভালো ভালো কাজ হচ্ছে, আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো আর্টিস্টরা সময়ই পাবে না অন্য কিছু ভাবার। হ্যাঁ ঠিক আছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে ঠিকঠাক কোয়ালিটি নিয়ে কাজ করতে পারাটা ইম্পর্টেন্ট। আর মানুষ, হ্যাঁ অনেক রকমের কাজ করি আমরা, অনেক সময় আমারও ভুল হয়েছে, অনেক হয়তো বা কাজ করেছি পরে রিগ্রেট করেছে যে এটা করা ঠিক হয়নি, বা এই কাজটা হয়তো বা স্ট্যান্ডার্ডটা করতে গেলেই তো আসলে বোঝা যায়। সো আমার মনে হয় যে কাজ করতে করতে আসলে বুঝে নিতে হবে যে ভালো কাজের সাথে থাকাটাই জরুরি। অবশ্যই আমরা পজিটিভই থাকি, এবং আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রি যেন পজিটিভলি গ্রো করে, এবং আমরাও যেন খুব প্রাউডলি বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রির কথা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং আমাদের সাথে কিছু গল্প করে সময় কাটানোর জন্য। শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্র এবং নাটকের ইন্ডাস্ট্রিকে ভালোবাসুন। অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।